সো আমরা হচ্ছে অ্যাডমিশনের স্পেশাল ক্লাস আমরা করব এবং সেটা এইচএসসির ক্ষেত্রে একাডেমিক ক্ষেত্রে অনেক কাজে দিবে। যারা এইচএসসি 22 ব্যাচ আছো তাদের জন্য কাজে দিবে। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে শুরু করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের রসায়নের সেকেন্ড পার্টের পরিমাণগত রসায়ন। ঠিক আছে, সো আমরা হচ্ছে শুরু করব হচ্ছে পরিমাণগত রসায়ন নিয়ে। এটা আমাদের পরিমাণগত রসায়নের এমসিকিউ বেজ এবং হচ্ছে তোমার যারা ভার্সিটিতে পরীক্ষা দিবে তাদের জন্য একদম স্পেশাল ক্লাস। বিশেষ করে হচ্ছে যারা গুচ্ছ পরীক্ষা দিবে অথবা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1। লেকচার 1 আমরা হচ্ছে কি কি কভার করব আজকে আমরা একটু লিখে দিই। আমরা হচ্ছে আজকে কভার করব হচ্ছে তুল্য সংখ্যা এবং এটা রিলেটেড হচ্ছে গাণিতিক সমস্যা আমরা কভার করব। তারপরে আমরা কভার করব হচ্ছে ঘনমাত্রা বিষয়ক সমস্যা, এখান থেকে আমরা গাণিতিক সমস্যাগুলো কভার করব এবং একই সাথে হচ্ছে আমাদের পিপিএম রিলেটেড যে প্রবলেমগুলো থাকে, পিপিএম ঘনমাত্রা সম্পর্কিত সমস্যা, সেগুলো আমরা আজকে কভার করার চেষ্টা করব। সো আমরা এখানে কয়েকটা টপিক কভার করব, যেটা হচ্ছে তুল্য সংখ্যা রিলেটেড আমাদের যে প্রবলেমগুলো আমরা ফেস করি বা যে কোয়েশ্চেনগুলো এসে থাকে সেই কোয়েশ্চেনগুলো আমি বেশ কয়েকটা কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করে দেবো, যেগুলো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে এবং একই সাথে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো সেগুলোতেও আসছে। সো এই প্রবলেমগুলো নিয়ে আমরা কাজ করব আজকে। ঠিক আছে, সো প্রথম যে টপিকটা সেটা আমরা শুরু করবো হচ্ছে কাকে দিয়ে? তুল্য সংখ্যা দিয়ে। তাহলে আমাকে এখানে জানতে হবে যে তুল্য সংখ্যাটা কিভাবে নির্ণয় করা যায়। তুল্য সংখ্যাটা কিভাবে নির্ণয় করা যায়? দেখো, তুল্য সংখ্যা নির্ণয় করার জন্য কয়েকটা পদ্ধতি থাকে। সো আমি খুব ইজি ওয়েতে হচ্ছে তুল্য সংখ্যাগুলো তোমাকে নির্ণয় করা শেখাই দেবো। দেখো, নাম্বার 1, আমরা যদি অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা বলি, অ্যাসিডের তুল্য সংখ্যা যেটা হবে, অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে তার এইচের সংখ্যা। অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে এইচের সংখ্যা, মানে হাইড্রোজেনের সংখ্যা। কথাটা ক্লিয়ার? এত সহজ যে অ্যাসিডের তুল্য সংখ্যা যদি নির্ণয় করতে যাও তাহলে হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেনের সংখ্যাটাকে কাউন্ট করবা। আচ্ছা, যেমন HCl এর কথা যদি বলি তাহলে HCl এর তুল্য সংখ্যা কত? যেহেতু এইচ এখানে কয়টা? একটা, তার মানে এটার তুল্য সংখ্যা হবে কত? 1। কথাটা ক্লিয়ার? যদি আমি H2SO4 এর কথা বলি তাহলে তার তুল্য সংখ্যা হবে কত? 2। যদি আমি H3PO4 এর কথা বলি তাহলে H কয়টা? 3টা, তার মানে তুল্য সংখ্যা হবে কত? 3। তাহলে তুমি খুব ইজিলি কিন্তু বুঝতে পারতেছো যে কার তুল্য সংখ্যা কত হবে। যদি অ্যাসিডের তুল্য সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে শুধুমাত্র হচ্ছে H এর সংখ্যা কাউন্ট করলে কিন্তু আমরা কি পেয়ে যাব? তুল্য সংখ্যা পেয়ে যাব। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আসো, যদি ক্ষার থাকে আমাদের, অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা বুঝতে পারলাম, অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা বুঝতে পারলাম। তাহলে এখন আসো ক্ষার সংক্রান্ত যদি প্রবলেম আমাদেরকে দেওয়া থাকে। নাম্বার 2, আমাদের যদি ক্ষার দেওয়া থাকে তাহলে ক্ষারের জন্য তুল্য সংখ্যা কত হবে? ক্ষারের জন্য তুল্য সংখ্যা, তাহলে ক্ষারের জন্য তুল্য সংখ্যা হবে OH এর সংখ্যা। কার সংখ্যা? OH এর সংখ্যা। কার সংখ্যা বলো তো? OH এর সংখ্যা। আচ্ছা, কেমন? যেমন আমরা যদি বলি NaOH একটা ক্ষার, তাহলে তার তুল্য সংখ্যা হবে OH কয়টা আছে? একটা, তার মানে তুল্য সংখ্যা হবে কত? 1। আচ্ছা, যদি বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে OH কয়টা আছে? 2টা, তার মানে তুল্য সংখ্যা কত হবে? 2। যদি বলা হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? যেহেতু OH কয়টা? 3টা, তার মানে তুল্য সংখ্যা হবে কত? 3। দেখো কত ইজি, কত ইজি, দেখো কত ইজি ওয়েতে আমরা বের করতে পারি। আচ্ছা, এখন আসো আমরা যদি বলি যে দুইটা এক্সাম্পল আমাদেরকে দেওয়া আছে, বলা হচ্ছে H2SO4, এটার তুল্য সংখ্যা কত? আরেকটা দেওয়া আছে বেরিয়াম হাইড্রোক্সাইড। কি দেওয়া আছে ভাইয়া? বেরিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো এখানে H2SO4 এ যেহেতু এটা অ্যাসিড, তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা বের করতে পারি H এর সংখ্যা, তার মানে তার তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা হবে 2, কারণ H এখানে কয়টা? 2টা। যদি বেরিয়াম হাইড্রোক্সাইডের কথা বলে তাহলে বেরিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তাহলে ক্ষারের জন্য OH এর সংখ্যা হবে তার তুল্য সংখ্যা, তার মানে তার তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। দেখো আমরা কিন্তু শিখে গেছি। ঠিক আছে, আচ্ছা থার্ড পয়েন্টে আসো। থার্ড পয়েন্টে যদি আমরা বলি ক্ষারকের জন্যে, থার্ড পয়েন্ট হচ্ছে ক্ষারকের জন্যে। আচ্ছা,
তুমি বলতে পারো যে ভাইয়া ক্ষারক বলতে কি বোঝাচ্ছে, ক্ষারকের জন্য। আচ্ছা, তো আমরা ক্ষারক যদি বলি ধাতুর পরেই অক্সিজেন থাকবে, ধাতুর পরেই ও থাকলে ক্ষারক, ধাতুর পরে ও থাকলে কি হবে, ক্ষারক হবে। আচ্ছা ভাইয়া কথাটা দেখো, যদি আমি বলতাম যে Al2SO4 এবং আমরা বলতাম যে ধরো MgO, তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পরে কিন্তু আমার কি আছে, অ্যালুমিনিয়াম পরে। আমি আরও সহজ এক্সাম্পল দিই, যে ধরো এটা না নিয়ে ম্যাগনেসিয়ামের একটা উদাহরণ দিলাম, আরও সহজ হবে তোমার জন্য। দেখো MgSO4, এখন বলা হচ্ছে দুইটার মধ্যে ক্ষারক কোনটা। দেখো এখানে ধাতুর পরপরই কিন্তু অক্সিজেন নাই, ধাতুর পরে অন্য একটা মৌল চলে আসছে, তার মানে এটা ক্ষারক না, কনফার্ম থাকো, এটা ক্ষারক না, কনফার্ম থাকো। কেন? ক্ষারক হওয়ার জন্য ধাতুর পরে কি থাকতে হবে, ও থাকতে হবে। সো ধাতুর পরে, এই ম্যাগনেসিয়াম তো ধাতু, ধাতুর পরে কি আমার ও আছে? নাই ভাইয়া। সো এখানে যদি আমরা দেখি ধাতু আছে, ধাতুর পরে কি আছে, ও আছে, তার মানে এটা তুমি চোখ বন্ধ করে বলতে পারো এটা হচ্ছে একটা ক্ষারক। দেখো কত ইজি, কত ইজি বের করা। এখন তুই যদি তোমাকে কেউ বলে আচ্ছা ঠিক আছে সোডিয়াম কার্বনেট ক্ষারক কিনা, তুমি বলবা যে ধাতুর পরে তো ভাইয়া কি নাই, অক্সিজেন নাই, তার মানে এটা ক্ষারক না। যদি বলে সোডিয়াম অক্সাইড ক্ষারক কিনা, তুমি বলবা যে অবভিয়াসলি ভাইয়া এটা একটা ক্ষারক, কারণ ধাতুর পরে কি আছে, অক্সিজেন আছে, তার মানে এটা মাস্ট একটা হচ্ছে কি ক্ষারক। তাহলে আমরা ক্ষারক চিনে গেলাম, যে ক্ষারক চিনার উপায় হচ্ছে ধাতুর পরে অক্সিজেন থাকবে। কেন ক্ষারক চিনলাম সেটাও আমরা দেখাচ্ছি। ক্ষারক চেনার কারণটা কি? ক্ষারকের জন্য তুল্য সংখ্যা হবে, ক্ষারকের জন্য তুল্য সংখ্যা হবে অক্সিজেনের সংখ্যা ইন্টু 2, অক্সিজেনের সংখ্যা ইন্টু কি হবে 2। এখন যদি তোমাকে বলা হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড, কি বলা হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে তুমি দেখো এটা অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, ধাতুর পরে অক্সিজেন চলে আসছে, তার মানে এটা একটা ক্ষারক, এটা একটা ক্ষারক, তুমি কনফার্ম হলা। দেন এটার তুল্য সংখ্যা বের করবা কিভাবে? অ্যালুমিনিয়ামের অক্সিজেন কয়টা? 3টা। তুল্য সংখ্যা আমরা যদি বের করি 3টা অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনের সংখ্যা কয়টা? 3টা, এবং তার সাথে কত গুণ দিতে হবে? 2 গুণ দিতে হবে, তার মানে এটার তুল্য সংখ্যা কত পেয়ে গেলা? 6 পেয়ে গেলা। দারুণ দারুণ। আমরা আরেকটা এক্সাম্পল নেই, ধরা যাক তোমাকে দেওয়া আছে সোডিয়াম অক্সাইড, এটার তুল্য সংখ্যা কত? তাহলে তুমি আগে চিন্তা করো এটা কি ক্ষারক কিনা। ধাতুর পরে অক্সিজেন আছে, তার মানে এটা ক্ষারক। তাহলে আমরা বলছি অক্সিজেনের সংখ্যা ইন্টু কত? 2, তার মানে এটার তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। যদি বলা হয় ক্যালসিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা কত, তুমি বলবা যে ধাতুর পরে অক্সিজেন আছে, ইটস ওকে, এটা ক্ষারক। তাহলে অক্সিজেনের সংখ্যা কত? 1। কত দ্বারা গুণ দেবো? 2 দ্বারা, তার মানে কত হবে? 2। তাহলে ক্ষারকের জন্য আমরা জেনে নিলাম যে কিভাবে তোমার তুল্য সংখ্যা বের করতে হয়। এখন আসো ওই আমরা 1 2 3 আবার একটু রিপিট করি। তাহলে তোমাকে বলা হচ্ছে H3PO4, তোমাকে বলা হচ্ছে LOH3, তোমাকে ধরো বলা হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড। 3টার তুল্য সংখ্যা বের করার জন্য, তাহলে আমরা জানি এটা যেহেতু অ্যাসিড, এইচ এর সংখ্যা হবে তার তুল্য সংখ্যা, তার মানে 3। এখানে এটা যেহেতু ক্ষার, তার মানে হচ্ছে OH এর সংখ্যা হবে তার তুল্য সংখ্যা, তার মানে কত হবে? 3। এটা যেহেতু ক্ষারক, তার মানে অক্সিজেনের সংখ্যা ইন্টু 2, তার মানে হচ্ছে 2 হচ্ছে তার তুল্য সংখ্যা। দেখো আমরা 3টা জিনিস শিখে নিলাম, যে অ্যাসিডের তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়, ক্ষারের তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়, এখন হচ্ছে আমরা ক্ষারকের তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়। 4 নম্বর পয়েন্টে আসো, যদি লবণ থাকে তাহলে কিভাবে বের করব? লবণ থাকলে আমরা কিভাবে বের করব? যেরকম সোডিয়াম সালফেট, এটার তুল্য সংখ্যা কিভাবে বের করব? ওকে, আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর পয়েন্টে আমরা বলবো লবণের জন্য। কার জন্য তুল্য সংখ্যা? লবণের জন্য। তাহলে লবণের জন্য তুল্য সংখ্যা কিভাবে বের করব ভাইয়া? তাহলে লবণের জন্য তুল্য সংখ্যা বের করাটা আরও ইজি, সেটা হচ্ছে ধাতুর সংখ্যা ইন্টু যোজনী। কি ধাতুর সংখ্যা ইন্টু হচ্ছে কি যোজনী। যোজনী কিন্তু আমরা জানি, তাই না? খুব বেশি জানার দরকার নাই, তুমি 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের যোজনীগুলো জানলেও হবে। এখন যদি আরও সহজ করতে চাও, 1 থেকে 20-এর মধ্যে যারা আছে তাদের মধ্যে যে ধাতুগুলো আছে তাদের যোজনীগুলো শুধুমাত্র জানো, তাহলে আর কিছু লাগবে না। আচ্ছা, এখন তোমাকে বলা হচ্ছে যে ধরো সোডিয়াম সালফেট, এটা কি বলো তো? এটা কি ক্ষারক? এটা ক্ষারক না। কেন ক্ষারক না? কারণ ধাতুর পরে অক্সিজেন নেই, ধাতুর পরে অন্য মৌল চলে আসে, দ্যাট মিনস এটা একটা লবণ। তাহলে বলা হচ্ছে এটার তুল্য সংখ্যা কত? তাহলে এখানে ধাতু গুণটা চিন্তা করো, এখানে ধাতু গুণটা সেটা হচ্ছে সোডিয়াম। এটা কি হচ্ছে? সোডিয়ামের ধাতুর সংখ্যা কত? সোডিয়ামের সংখ্যা কত? 2। যোজনী কত? 1। তাহলে সোডিয়ামের
তুল্য সংখ্যা আমরা জেনে নেব। এখন যদি বলা হয় ক্যালসিয়াম কার্বনেট, এটার তুল্য সংখ্যা কত? আগে চিন্তা করো, এটা কি ক্ষারক? এটা ক্ষারক না, কারণ এটা হচ্ছে কি ধাতুর পরে অক্সিজেন নাই, অন্য মনে চলে আসছে, তার মানে হচ্ছে এটা একটা লবণ। এটা কি একটা লবণ। লবণের জন্য আমরা কি করব? ধাতুর সংখ্যা। ধাতুর সংখ্যা কত? ধাতুর সংখ্যা কত? 1। যোজনী কত ক্যালসিয়ামের? 2। তার মানে এটার তুল্য সংখ্যা হচ্ছে কত? 2। আগেরটারও কত ছিল? 2 ছিল। কেন? কারণ এখানে ধাতু কয়টা ছিল? 2টা। এখন যদি বলা হয় সোডিয়াম ক্লোরাইড, এটার তুল্য সংখ্যা কত? সোডিয়াম ধাতু কয়টা আছে? একটা। তাহলে সংখ্যা, ধাতুর যোজনী কত? 1। তার মানে তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। সো আমরা এটা জেনে নিলাম, আমরা এটা জেনে নিলাম। এখন আসো আমরা 4টা দিয়ে উদাহরণ দিই। 1 2 3 4। আমরা এটা দিয়ে উদাহরণ দিই। ধরো তোমাকে দেওয়া আছে HiO4। কি দেওয়া আছে? HiO4 দেওয়া আছে। তোমাকে দেওয়া আছে ধরো ক্যালসিয়াম অক্সাইড তো দিলাম আমরা, আমাদেরকে দেওয়া আছে অ্যালুমিনিয়াম অক্সাইড, আমাদেরকে দেওয়া আছে সাপোজ ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আমাদেরকে দেওয়া আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এগুলোর তুল্য সংখ্যা আমাদেরকে বের করতে বলছে। যেহেতু এখানে H একটা, তার মানে তুল্য সংখ্যা 1। এখানে যেহেতু এটা ক্ষারক, তার মানে অক্সিজেনের সংখ্যা 3 ইন্টু যোজনী, তার মানে কত হচ্ছে? 6। তাহলে OH এর সংখ্যা কত? 2। তার মানে এটার কত হবে? 2 ইন্টু 1, সরি, OH এর সংখ্যা কত? 2। তার মানে ডিরেক্টলি করা যায় 2। এখানে এটা হচ্ছে কি লবণ, বুঝতেই পারতেছো, এটা হচ্ছে কি একটা পজিটিভ সাইড আর একটা হচ্ছে নেগেটিভ আছে, একটা পজিটিভ আর নেগেটিভ মিলে কি তৈরি করে? লবণ তৈরি করে। তাহলে এখানে আমরা কি দেখবো? ধাতুর সংখ্যা। অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা। যোজনী কত? 3। তার মানে এটা তুল্য সংখ্যা কত হবে? 3 হবে। কথা ক্লিয়ার? দেখো কত ইজি ওয়েতে কিন্তু আমরা কি করে ফেললাম? তুল্য সংখ্যা বের করে ফেললাম। কার কার ক্ষেত্রে? এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষারক, এটা একটা ক্ষার, এটা একটা হচ্ছে কি লবণ। তাহলে তার ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যা বের করে নিলাম। তার ক্ষেত্রে আমরা কি করলাম? তুল্য সংখ্যা বের করে নিলাম। বুঝতে পারলাম? আচ্ছা, সো আমরা কিছু স্পেশাল মোলের স্পেশাল কেসের জন্য আমরা ডিরেক্টলি তুল্য সংখ্যা লিখে দিচ্ছি, কিছু স্পেশাল কেসের জন্য, যেদের তুল্য সংখ্যা তুমি ডিরেক্টলি মুখস্থ করে ফেলো। কিছু কিছু ক্ষেত্রে তোমাকে মুখস্থ করতেই হবে, কিছু কিছু ক্ষেত্রে তোমাকে মুখস্থ করতে হবে তোমার কাজটাকে ইজি করার জন্য। কেন, কি কারণে হলো সেটা আমরা পরবর্তীতে দেখব, কিন্তু আপাতত আমাদের জন্য হচ্ছে মুখস্থ করতে হবে। সো আমরা K2Cr2O7 অথবা KClO3 তাদের তুল্য সংখ্যা আমরা জেনে রাখবো, তার হচ্ছে 6। KMnO4 তার তুল্য সংখ্যা হচ্ছে কত? 5। এফির যে কোনো লবণ সেটা হচ্ছে Fe2+ এর লবণ অথবা হচ্ছে Fe3+ এর যে কোনো লবণ, তাদের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে 1। তাদের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। সরি। আচ্ছা, যদি আমাদের H2O2 থাকে তাহলে H এর সংখ্যা হবে, তার তুল্য সংখ্যা মানে 2। যদি H2C2O4 থাকে তার তুল্য সংখ্যা হবে কত? 2। যেমন সোডিয়ামের ক্ষেত্রে যদি বলি, সোডিয়ামের ক্ষেত্রে আবার Na2S2O3 তার তুল্য সংখ্যা কিন্তু 1। এটাকে আমরা ব্যতিক্রম হিসেবে জেনে রাখবো। ঠিক আছে? কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা জারণ বিজন করার সময় দেখবো। আপাতত যে সংখ্যাগুলো আমাদের দরকার হবে সেগুলো আমরা জেনে রাখলাম। I2 ক্ষেত্রে I কয়টা আছে? 2টা, তার মানে তুল্য সংখ্যা হবে 2। তাহলে এখানে স্পেশালি তোমাকে মনে রাখতে হচ্ছে এই জিনিসগুলো 3টা মাত্র। K2Cr2O7, KMnO4, Fe2+ বা Fe3+, তাদের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে কত? 2 হবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জেনে রাখবো, কপারের যে কোনো লবণ, কপার 1 বা কপার 2+, তাদের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে রিপিটেডলি আমাদের আসে। এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি আমাদের জন্য কাজগুলো খুব ইজি হয়ে যাবে। এখন চলো এটা সংক্রান্ত আমরা তুল্য সংখ্যা জেনে নিলাম কি কি হয়, এবং এটা সংক্রান্ত আমাদের কিছু গাণিতিক যে সমস্যাগুলো আসে সেগুলো হচ্ছে আমরা কিছু সলভ করে নিই। আচ্ছা, সো আমি কোয়েশ্চেন নিচ্ছি। আচ্ছা, তার আগে কোয়েশ্চেন নেওয়ার আগে আমরা যদি আরেকটা পয়েন্ট আলোচনা করে নিই, যেরকম হচ্ছে তুল্য ভর যদি আমাদের বলা হয়, তুল্য ভর। ঠিক আছে? তুল্য ভরটা কি? তুল্য ভর হচ্ছে আমরা আণবিক বা পারমাণবিক ভর, এটাকে যদি আমরা তুল্য সংখ্যা দ্বারা ভাগ দেই তাহলে সেটা বের হয়ে যাবে কি? তুল্য ভর। ঠিক আছে? ধরো তোমাকে বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তুল্য ভর কত। কি বলা হচ্ছে? সোডিয়াম ক্লোরাইডের তুল্য ভর কত। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইডের জন্য আগে দেখতে হবে তুল্য সংখ্যাটা কত।
তাহলে সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি একটা লবণ, লবণের জন্য তুল্য সংখ্যা আমরা কিভাবে বের করি, ধাতুর সংখ্যা, তাহলে ধাতুর সংখ্যা কয়টা আছে 1 ইন্টু ধাতুর যোজনী, তাহলে সোডিয়ামের যোজনী তো 1, তার মানে তুল্য সংখ্যা কত হবে 1। তাহলে যেহেতু এটা যৌগ তার মানে তার আণবিক ভর পাওয়া যাবে, যদি আমি এটার আণবিক ভর করি সোডিয়ামের তো 23 আর এটার কত হচ্ছে 35.5, তার মানে দুইটা যদি যোগ করি তাহলে দাঁড়াবে হচ্ছে 58.5। তাহলে তুল্য ভর যদি বলে, যে তোমার চাইছে কি তুল্য ভর, তার মানে 58.5কে আমরা হচ্ছে কত দ্বারা ভাগ দেবো, 1 দ্বারা ভাগ দেব, এবং 1 দ্বারা ভাগ দিলে তো এটাই পাবো, তার মানে এটাই হচ্ছে তার তুল্য ভর, এটা হচ্ছে কি তার তুল্য ভর। এগুলো কিন্তু আপেক্ষিক ভর, দ্যাট মিনস তার কোনো একক থাকবে না, এখানে গ্রাম টাম কোনো কিছু হবে না বা কেজি রেজি কোনো কিছু হবে না, কারণ এগুলো হচ্ছে কি আপেক্ষিক ভর। আচ্ছা, সো এই রিলেটেড আমরা একটা কোয়েশ্চেন নেই তুল্য ভর সংক্রান্ত। তুল্য ভর আশা রাখি বুঝতে পারছো যে তুল্য ভরটা হচ্ছে কি, তুল্য ভর কীভাবে বের করা যায়। সো আমরা একটা কোয়েশ্চেন নিচ্ছি, যেটা বলা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত। 1 নম্বর অপশনে তোমাকে বলা হচ্ছে 40, 2 নম্বরে বলা হচ্ছে 20, 3 নম্বরে বলা হচ্ছে 15, 4 নম্বরে বলা হচ্ছে 30। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড কি, ফার্স্ট অফ অল ডিফাইন করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি। এটা একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি একটা ক্ষার, আর ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা আমরা কেমনে বের করি, সেটা হচ্ছে OH এর সংখ্যা, তার মানে OH এর সংখ্যা কত 1, তার মানে তুল্য সংখ্যা কত 1। তাহলে তুল্য ভর আমরা কিভাবে বের করছিলাম, আমরা বের করছিলাম হচ্ছে আণবিক ওজন বা আণবিক ভর ডিভাইড হচ্ছে কি তুল্য সংখ্যা। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে কত 23, অক্সিজেনের কত 16, হাইড্রোজেন কত 1, তার মানে টোটাল বের হবে কত 40। তাহলে 40 ডিভাইডেড বাই তুল্য সংখ্যা কত 1, তার মানে 1, তার মানে আনসার দাঁড়াবে এইটাই 40, তার মানে এটা হচ্ছে কি আমাদের 40 আনসার চলে আসলো। তাহলে দেখো কতটা ইজি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। তোমাকে বলা হচ্ছে H2SO4 এর তুল্য ওজন কত। এখানে তুল্য ওজন যে কথা, তুল্য ভর একই কথা, তুল্য ওজন কত। 1 নম্বর দেওয়া আছে 49 গ্রাম, 2 নম্বরে দেওয়া আছে 98 গ্রাম, 3 নম্বর অপশনে দেওয়া আছে 63 গ্রাম, সরি গ্রাম তো হবে না, এগুলো আমাদের হচ্ছে কি আপেক্ষিক। 4 নম্বরে দেওয়া আছে 40। ঠিক আছে, তাহলে H2SO4 ফার্স্ট অফ অল ডিফাইন করতে হবে H2SO4টা কি। H2SO4 হচ্ছে একটা অ্যাসিড, অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা কি হবে, H এর সংখ্যা, তুল্য সংখ্যা হবে কি H এর সংখ্যা হবে কি তুল্য সংখ্যা। এতটুকু তো ক্লিয়ার। H2SO4 একটা অ্যাসিড, তাহলে তার ক্ষেত্রে আমরা যদি বলি H এর সংখ্যা কত 2, তার মানে তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা হচ্ছে কত, তুল্য সংখ্যা হবে কত 2। তাহলে তুল্য ভর আমরা কিভাবে বের করব, তুল্য ভর আমরা বের করা শিখছি যে আণবিক ভর ডিভাইড বাই হচ্ছে কি তুল্য সংখ্যা। তাহলে আণবিক ভর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা সবাই জানি, সেটা হচ্ছে কত 98 ডিভাইড হচ্ছে কত 2, তাহলে 98 2 দ্বারা ভাগ করলে কত হবে 49, তার মানে আনসার হবে কত 49। দেখো কতটা ইজি আমরা তুল্য সংখ্যা বের করা বা তুল্য সংখ্যা থেকে আমরা তুল্য ভর বের করা। আচ্ছা, সো আমরা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি 2011 বারে একটা কোয়েশ্চেন নিচ্ছি, যেটা হচ্ছে তোমাকে বলা হচ্ছে K2Cr2O7 এর তুল্য ভর কত। K2Cr2O7 এর তুল্য ভর কত। অপশন 1 নম্বরে দেওয়া আছে 1/3। আচ্ছা, এর তুল্য ভর পারমাণবিক ভরের কত অংশ। এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি IU-তে 11-12 একটা কোয়েশ্চেন। তাহলে বলা হচ্ছে K2Cr2O7 এর তুল্য ভর পারমাণবিক ভরের কত অংশ। তাহলে বলা হচ্ছে আমরা পারমাণবিক ভরকে আমরা কি ধরছি, তাহলে 1/3, 2 নম্বরে তোমাকে দেওয়া আছে 1/6, 3 নম্বরে তোমাকে দেওয়া আছে 1/2, 4 নম্বরে তোমাকে বলা আছে 1/5। আচ্ছা, তাহলে তুমি কিছুক্ষণ আগেই কিন্তু দেখে আসছো, আমরা বলছিলাম যে কয়েকটা মান তোমাকে মুখস্থ রাখতেই হবে। সো এখানে তুমি দেখে আসছো তার তুল্য সংখ্যা হচ্ছে কত 6। তার মানে আমরা তুল্য ভর যদি আমরা বের করতে চাই, আমরা জানি যে এটা হচ্ছে তার যে আণবিক ভরটা থাকে, আণবিক ভর ডিভাইড হচ্ছে কি
তুল্য সংখ্যা যদি করি, তাহলে এখানে দেখো এখানে এখানে এর তুল্য ভর পারমাণবিক ভরের কত অংশ, এখানে মানে পারমাণবিক ভর বলতে এখানে টোটাল আণবিক ভরটা বোঝানো হচ্ছে। সো তুল্য ভর আমরা এখানে কি বুঝতেছি বলো তো আণবিক ভরকে আমরা যদি তুল্য সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে ধরা যাক এটার আণবিক ভর হচ্ছে m, এটার আণবিক ভর হচ্ছে কত m, এটার তুল্য সংখ্যা কত 6, তার মানে দাঁড়ালো কি 1/6m, এটাকে আমরা আণবিক ভর বা পারমাণবিক ভর ধরে নিছি। তাহলে 6/1 তাহলে আনসার দেখো তো খুব ইজিলি কিন্তু চলে আসছে, সেটা কত 1/6 চলে আসছে। দেখো কত মজার যে K2CH2 এর তোমার তুল্য ভর পারমাণবিক ভরের কত অংশ, তাহলে আমরা বলছি 6/1 অংশ, 6/1 অংশ আমরা আনসার করে ফেললাম। ওকে, আচ্ছা আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি। তোমাকে দেওয়া আছে 3Cl2 প্লাস হচ্ছে 6NaOH, এখান থেকে তৈরি করা হচ্ছে 5NaClO3 প্লাস 3H2। বলা হচ্ছে বিক্রিয়াটিতে ক্লোরিনের তুল্য সংখ্যা, বিক্রিয়াটিতে ক্লোরিনের তুল্য সংখ্যা, বিক্রিয়াটিতে Cl2 এর তুল্য ভর কত, Cl2 এর তুল্য ভর কত? আচ্ছা, ফার্স্ট অপশনে তোমাকে দেওয়া আছে 42.6, বি নম্বর অপশনে তোমাকে দেওয়া আছে 35.5, সি নম্বর অপশন দেওয়া আছে 59.1, ডি নম্বর অপশনে তোমাকে দেওয়া আছে 71। আচ্ছা, এটা আমি সলভ করব, তবে তার আগে হচ্ছে আমরা একটা কনসেপ্ট নিয়ে আসি যে এই যে 3Cl2 প্লাস 2NaOH এটার জন্য হচ্ছে আমাকে বলা হচ্ছে যে এখানে ক্লোরিনের তুল্য ভরটা কত হতে পারে। আচ্ছা, এটা কোয়েশ্চেনটা ফার্স্ট টাইম যখন তুমি দেখবা তোমার কাছে একটু টাফ মনে হবে, আমরা একটু ঘুরে আসলে মনে হবে যে এখন ইজি। দেখো আমাদেরকে বলা হচ্ছে সাপোজ ধরো NaOH এবং H2SO4 এই বিক্রিয়ার জন্য হচ্ছে বলা হচ্ছে তোমাকে সাপোজ ধরো বলা হলো যে এখানে সালফিউরিক অ্যাসিডের হচ্ছে তুল্য ভরটা কত। মানে হচ্ছে তুল্য ভর মানে কি বোঝায়? তুল্য ভর মানে বোঝায় যে একটার এক অংশের জন্য আরেকটার ঠিক কতটুকু অংশ তোমার ব্যবহৃত হতে পারে, একটার এক অংশের জন্য আরেকটার ঠিক কতটুকু অংশ তোমার ব্যবহৃত হতে পারে, সেটাকে বলা হচ্ছে তার তুল্য ভর। জাস্ট কম্পারেটিভলি আমি এক এককের সাথে ধরো আমরা বললাম যে এই কলমটার সাথে আমরা যদি বলি যে ধরো এই কলমটার সাথে এটা হচ্ছে প্রায় দ্বিগুণ, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে দ্বিগুণ বা দেড় গুণ, তাহলে এটা একটার জন্য এটা কতটুকু লাগতেছে? প্রায় দেড় গুণ লাগতেছে, তাই না? একটার জন্য কতটুকু লাগতেছে? দেড় গুণ লাগছে। আচ্ছা ধরো এটাকে দ্বিগুণ ধরে নিলাম, এটাকে কত ধরে নিলাম? দ্বিগুণ ধরে নিলাম। সো এটার একটার জন্য এটার একটা যদি আমি এটাকে দ্বিগুণ করি তাহলে এটার একটা সমান হবে। তাহলে চিন্তা করে দেখো আমি যদি বলি যে এটার অর্ধেকটা বা হচ্ছে এটার অর্ধেকটা, এটা একটা আছে, এটার প্রায় দ্বিগুণ করলে এটা সমান হবে। তার মানে আমি চিন্তা করি যে এটা যদি দ্বিগুণ করি তাহলে এটা সমান হচ্ছে, তার মানে এটার অর্ধেক করলে এটা সমান হবে। খুবই সিম্পল। দেখো আমরা যদি বলি যে এই বিক্রিয়াটা যদি সমতা করতে চাই তাহলে এটা এরকম দাঁড়াবে। দেখো আমরা যদি বলি যে এটার একটার জন্য এটার কয়টা লাগতেছে? দুইটা লাগতেছে। এটার একটার জন্য এটার কয়টা লাগতেছে? দুইটা লাগতেছে। তাহলে চিন্তা করে দেখো এটা যদি আমি একটা নিতাম, এটা একটার জন্য কয়টা লাগতেছে? মানে 2:, এটা কত 1। তার মানে আমি যদি এটা একটা নিতাম এটার কয়টা লাগতো? অর্ধেকটা। কারণ একটার সাথে আরেকটা সম্পর্ক কি? দ্বিগুণ না? তার মানে দাঁড়াচ্ছে কি যে এটার দুইটার জন্য একটা, তাহলে এটার জন্য এটা অর্ধেকটা। সিম্পল, এটার দুইটার জন্য লাগবে কয়টা? একটা। সুতরাং একটার জন্য লাগবে কয়টা? 1/2 মানে 0.5। সিম্পল। দ্যাটস ওয়াই হচ্ছে যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, তাহলে আমরা বলবো যে দুইটার জন্য লাগতেছে একটা, একটার জন্য লাগবে কত? তার মানে 1/2। তার মানে আমরা এটাকে কিন্তু তুল্য সংখ্যা বলতেছি। খুবই সিম্পল ওয়েতে দেখো যে আমরা যখন তুল্য সংখ্যা বের করি কম্পারেটিভলি এটার একটার জন্য ঠিক কতটুকু লাগতেছে সেটা আমরা বের করি। ঠিক আছে, আমরা অন্যটার সাথে কম্পারেটিভলি বলি যে এটা একটার জন্য কতটুকু লাগতেছে। তাহলে চিন্তা করে দেখো এটার দুইটার ভর হচ্ছে 80 গ্রাম, এটার জন্য এটার কতটুকু লাগতেছে? 98 গ্রাম। সিম্পল। তাহলে এটার 40 গ্রামের জন্য এটা কত লাগবে? 49 গ্রাম। আর 49 গ্রাম কি তার তুল্য ভর না? আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি 49 হচ্ছে তার তুল্য ভরের পরিমাণ। তাহলে চিন্তা করে দেখো যে এইখানে এই কোয়েশ্চেনটাতে আমার সেম ডায়লগ বলা হচ্ছে যে এটার ক্লোরিনের তুল্য ভরটা কত? তাহলে আমি এই তুল্য ভরটা বের করব।
আমি কথাটা বুঝিতে পারলাম? আমি কি কথাটা বুঝিতে পারলাম? তাহলে খুবই সিম্পল। তাহলে দেখো 3Cl2 আছে আর 6NaOH আছে। কি আছে? 6NaOH আছে। তাহলে আমরা বলতে পারি এটার তিনটার জন্য লাগছে কয়টা? 6টা। তাহলে এটার একটার জন্য লাগবে কয়টা? 2টা। এটার একটার জন্য লাগবে কয়টা? 2টা। তাহলে 2টা কি লাগবে? NaOH। তাহলে এটার যদি একটা নেই, এটার যদি আমরা একটা নেই, তাহলে তার তুল্য সংখ্যা কত হতে পারে? তাহলে আমি দেখো এই হিসাবটা আমরা করব। তাহলে এটা একটার জন্য করব, যেটা আমরা দ্বিগুণ হয়ে যাচ্ছে তার একটার হিসাব করব। তাহলে আমি বলতেছি 2টা NaOH এর জন্য, 2টা NaOH এর জন্য আমার ক্লোরিন লাগে কয়টা? একটা ক্লোরিন। কয়টা ক্লোরিন? একটা ক্লোরিন। সুতরাং একটা NaOH এর জন্য আমার ক্লোরিন লাগবে কয়টা? Cl2 ভাই হচ্ছে কত? 2। সিম্পল, খুবই সিম্পল। তাহলে এখানে আমার ক্লোরিনের ভর কত? 71 ডিভাইড হচ্ছে কত? 2। তার মানে কত দাঁড়াবে? 35.5। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম কত? 35.5। আমরা আরেকটা এক্সাম্পলে যাই। দেখো তোমার জন্য কাজটা খুবই ইজি হবে। ধরো তোমাকে বলা হচ্ছে H2SO4 প্লাস হচ্ছে AlOH3। তাহলে এটাকে যদি আমরা সমতা করতে যাই, তাহলে এটা 3টা লাগতেছে আর এটার জন্য 2টা লাগতেছে। সিম্পল, খুবই সিম্পল। তাহলে আমরা যদি বলি এটার 3টার জন্য লাগে কয়টা? 2টা। তাহলে এটার জন্য একটার জন্য যদি হিসাব করি তাহলে কত হবে? 2/3। কথাটা ক্লিয়ার? তাহলে এই এতটুকু অংশকে বলা হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা। অর্থাৎ আমরা একটার জন্য নির্ণয় করব যে একটার জন্য লাগতেছে কতটুকু, একটার জন্য লাগতেছে কতটুকু। এখানে আমরা সেম কাজ করছি। এখানে আমরা বলছি যে তিনটার জন্য কয়টা? 6টা। সুতরাং একটার জন্য কয়টা লাগবে? একটার জন্য কয়টা? 2টা লাগবে। তাহলে NaOH এর সাপেক্ষে তার তুল্য সংখ্যা কত হবে? NaOH এর সাপেক্ষে তার তুল্য সংখ্যা কত হবে? তাহলে 2টা NaOH এর জন্য ক্লোরিন লাগবে একটা। সুতরাং একটা NaOH এর সাপেক্ষে ক্লোরিন লাগবে কয়টা? 1/2, অর্ধেকটা লাগবে। তার মানে তার মান কত হবে? 35.5 দাঁড়াবে। ক্লিয়ার? বুঝা গেল? এখন তুমি এটাকে যদি আরো সিম্পল করতে যাও, তাহলে শুধুমাত্র আমরা বলছিলাম যদি I2 থাকে, Cl2 থাকে, I2 এর সংখ্যা কত? 2, এটার Cl এর সংখ্যা 2, তার মানে তুল্য সংখ্যা কত? 2। আরো সহজ ভাষায় যদি বলি, আমি প্রসিডিউরটা দেখালাম যে কিভাবে এটা তুল্য ভরটা বের করা হয়। 35.5, খুবই সহজ। ওকে, আচ্ছা। তাহলে এই কোয়েশ্চেনটা হচ্ছে কোথাকার কোয়েশ্চেন ছিল? ইসলামিক ইউনিভার্সিটি 2013-14 কোয়েশ্চেন ছিল। আচ্ছা, সো এই কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা করলাম। এখন হচ্ছে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অম্লত্ব এবং ক্ষারকত্ব। কি কি দেখবো? অম্লত্ব এবং ক্ষারকত্ব। এটার কিছুই না, এটাও তুল্য সংখ্যা বেসিস, এটাও তুল্য সংখ্যার মতো। দেখুন, অম্লত্ব যদি বলে যে এটা অম্লত্ব কত, অম্লত্ব মানে কি? যে তার হচ্ছে অম্লত্ব কত বা হচ্ছে ক্ষারকত্ব কত। কথার মিনিং এটা দাঁড়ায়, যদি আমি অম্লত্ব বলি মানে একটা ক্ষার ঠিক এক জুজি কতটা অ্যাসিডকে প্রশমিত করতে পারে। কথা হচ্ছে এরকম। অম্লত্ব মানে হচ্ছে তার পাওয়ার, মানে কয়টা অ্যাসিডকে সে প্রশমিত করতে পারে। এখন আমরা যখন একক নির্ধারণ করি, আমরা বলি না যে ধরো 10 হালি ডিমের দাম হচ্ছে এত, 1 হালি ডিমের দাম কত। তাহলে আমরা যখন স্ট্যান্ডার্ড বের করি তখন হচ্ছে একটার জন্য বের করি। যখন আমি কোনো ক্ষারের জন্য বলবো যে তার অম্লত্ব কত, মানে তার এই অম্লকে প্রশমিত করার ক্ষমতা, অর্থাৎ অম্লত্ব শব্দ এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তার এটা ক্ষমতা বোঝাচ্ছে যে একটা ক্ষার এক জুজি ঠিক কতটা অ্যাসিডকে প্রশমিত করতে পারে। সিমিলারলি যদি ক্ষারকত্ব বলো, তাহলে ক্ষারকত্ব মানে হচ্ছে একটা অ্যাসিড ঠিক এক জুজি কতটা ক্ষারকে প্রশমিত করতে পারে। তাহলে খুব জিনিসটা দেখো, অম্লত্ব যদি আমরা বলি, অম্লত্ব আমরা বলতেছি যে একটা ক্ষার ঠিক কতটা অ্যাসিডকে প্রশমিত করতে পারে। যেরকম NaOH এবং হচ্ছে HCl, তাহলে এটা কয় যোজি অ্যাসিড? আচ্ছা, যোজি অ্যাসিড বলতে কি বোঝাচ্ছে? দেখো, এটা তুল্য সংখ্যার কথা আমরা বলতেছি, মানে এক তুল্য সংখ্যা বিশিষ্ট কয়টা অ্যাসিডকে সে প্রশমিত করতে পারে। তাহলে একটা NaOH, যেহেতু OH এখানে একটা, তার মানে এটা কয়টা অ্যাসিডকে প্রশমিত করতে পারবে? একটা অ্যাসিডকে। কারণ এক যোজি একটা অ্যাসিডকে প্রশমিত করতে পারবে। কেন? কারণ এক যোজি একটা অ্যাসিডে একটা H থাকে। এখন যদি বলে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত, তাহলে HCl এর সাপেক্ষে যদি চিন্তা করি,
তাহলে একটা এখানে ওয়েজ কয়টা দুইটা, তার মানে এটা একযোজিক কয়টা অ্যাসিডকে প্রশমিত করতে পারে, এরকম HCl দুইটাকে সে প্রশমিত করতে পারে। এখন যদি আমি বলতাম যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত, তাহলে বলতাম হচ্ছে কি যে এই তিনটা ওয়েজ আছে তো সে একযোজি তিনটা অ্যাসিডকে প্রশমিত করতে পারে। মানে মোট কথা হচ্ছে আমরা এতক্ষণ তুল্য সংখ্যা বের করছি না, তার তুল্য সংখ্যা হবে অম্লত্ব, তার তুল্য সংখ্যা হবে ক্ষারকত্ব, ক্ষারের জন্য তুল্য সংখ্যা হবে তার অম্লত্ব নির্ধারণ করবে, অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা হবে তার ক্ষারকত্ব নির্ধারণ করবে। তাহলে খুব সিম্পল ওয়েতে আমরা যদি বলি, তাহলে দেখো, তাহলে আমাদেরকে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড তুল্য সংখ্যা 3, তার মানে অম্লত্ব হবে কত 3। ক্লিয়ার? যদি বলা হয় H2SO4 এর ক্ষারকত্ব কত, তাহলে যেহেতু H কয়টা দুইটা, তার মানে ক্ষারকত্ব কত হবে 2, মানে তুল্য সংখ্যায় নির্ধারণ করবে ক্ষারকত্ব বা হচ্ছে অম্লত্ব। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা স্পেশাল কেস দেখাই যেটা হচ্ছে H3PO4 মানে ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে। ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে তার ক্ষারকত্ব হচ্ছে কত হবে, তার ক্ষারকত্ব হচ্ছে 3। অন্যান্য যে ফসফরাস অ্যাসিডগুলো থাকে H3PO3 তার ক্ষেত্রে হবে 2, H3PO2 তার ক্ষেত্রে হবে 1। তাহলে খুব সিম্পল হইতে আমরা দেখব, যদি অক্সিজেন সংখ্যা 4 থাকে তাহলে একটা কম হবে 3, অক্সিজেন সংখ্যা 3 আছে ফসফরাসের জন্য, শুধু ফসফরাসের জন্য যদি মনে রাখতে, এইভাবে মনে রাখতে পারে অনেক ভালো। আমরা শর্টকাট করব না, যদি 4 থাকে তাহলে একটা কমায় করব 3, 3 থাকলে একটা কমায় করব 2, 2টা থাকলে একটা কমায় করব 1। আবার যদি এইভাবে মনে থাকে H3PO4 এর জন্য 3 হবে, তারপর একটা করে অক্সিজেন কমাইবা, যোজনে 1 করে কমতে থাকবে। তাহলে খুব সিম্পল, যেভাবে তুমি মনে রাখতে চাও, কিন্তু এটা তোমার মনে রাখাটা বাধ্যতামূলক, মানে তোমার মনে রাখতেই হবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন অনেক সময় রিপিট করে আমাদের। আচ্ছা, সো আমরা হচ্ছে কিছু ভার্সিটি কোয়েশ্চেন নিই যে তারা কি বলা হচ্ছে আমাদের কি প্রবলেম দিছে। আচ্ছা, তারা বলতেছে যে M2O3 অক্সাইডটির অম্লত্ব কত, কি বলা হচ্ছে অক্সাইডটির অম্লত্ব কত। আচ্ছা, 1 নম্বর অপশনে বলছে 2, 4, 6, 8, 2, 4, 6 আর হচ্ছে 8। তাহলে দেখো এম মানে হচ্ছে এম দ্বারা কি বোঝায়, এম দ্বারা মেটাল বোঝায়, মেটাল মানে কি ধাতু, মেটাল মানে কি ধাতু। তাহলে ধাতুর জন্য ধাতুর পরেই কি আছে অক্সাইড, তার মানে বুঝতেই পারতেছে এটা একটা ক্ষারক। ক্ষারকের জন্য আমরা কি করছিলাম, অক্সিজেনের সংখ্যা ইন্টু কত 2, তাহলে অক্সিজেন কয়টা আছে 3টা ইন্টু কত 2, তার মানে 6। আনসার কত হবে 6, কারণ এটা ক্ষারক। ক্ষারকের জন্য পড়ছি অক্সিজেনের সংখ্যা ইন্টু কি করতে হবে 2 করতে হবে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা হচ্ছে PA পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে 2013-14 কোয়েশ্চেন ছিল এটা, আমরা এটা সলভ করে ফেললাম। এখন আসো আইউর কোয়েশ্চেন, ইসলামিক ইউনিভার্সিটির কোয়েশ্চেন, কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব কত। আচ্ছা, এই কোয়েশ্চেনটা নিয়ে অনেকের ঝামেলা হতে পারে, সো আমাদের ঝামেলার কোনো কিছুই নাই, আমরা নিজেদের নিয়মই করব। 4, 1, 3, 2। তাহলে দেখো এটার জন্যে ক্ষারকত্ব কত হবে, তাহলে এটা কিন্তু সরাসরি তুমি যদি এখন চিন্তা করো যে এটা আমি অক্সিজেনের সংখ্যা ইন্টু 2 করবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল করতে পারো। কেন ভুল করবা, কারণ কার্বন কিন্তু ধাতু না, কার্বন হচ্ছে কি একটা অধাতু। সো চেষ্টা করো যে কিভাবে করা যায়, সবাই চেষ্টা করো যে এটাকে আমি কিভাবে সলভ করতে পারি। আমি আজানের শেষে উত্তর দিচ্ছি, একবার নিজেরা ট্রাই করো যে এটা কিভাবে সলভ করা যায়। সবাই ট্রাই করো, দেখি কার উত্তর মিলে।
আচ্ছা, সো দেখো এটা হচ্ছে কি আমরা ক্ষারের বা ক্ষারকত্ব দিয়ে আমরা মিলাতে পারবো না। কেন? এখানে কার্বন হচ্ছে অধাতু, ধাতু দিয়ে তো আর ধাতু হলে আমাদের অক্সিজেনের সংখ্যা কিন্তু 2 করে দিতাম, আনসার 4 অটোমেটিক্যালি চলে আসতো। যেহেতু এটা ধাতু না, এটা অধাতু, অধাতুর অক্সাইড সবসময় অ্যাসিডিক হয়। সো আমরা তাকে আগে পানির সাথে নিই। পানির কোনো বিক্রিয়ায় জারণ মানে চেঞ্জ হয় না, সো টেনশন কোনো দরকার নাই। হাইড্রোজেন কয়টা আছে? 2টা, জাস্ট মিলাই দিবা, CO3 হবে। এখন দেখো এটা কনভার্ট হয়ে গেল কিসে? অ্যাসিডে। এখন অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা তুমি জানো কি? এইচ এর সংখ্যা, তাহলে এইচ কয়টা? 2টা, তার মানে তুল্য সংখ্যা কত হবে? 2। তাহলে আনসার কততে যাবে? আনসার হচ্ছে 4, এই যে 2তে যাবে। দেখো কত ট্রিকি কোয়েশ্চেন। বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের অম্লত্ব ক্ষারকত্ব কত, তাহলে বুঝতে হবে যে ক্ষারকত্ব যেহেতু চাইছে তাহলে এটা অবভিয়াসলি অ্যাসিড। এটা তো যদি ক্ষার হইতো তাহলে বলা হতো যে অম্লত্ব কত, তাই না? সো এটা আমরা জেনে নিলাম যে কীভাবে করা যায়। সো আশা রাখি এখানে আমরা বিক্রিয়াগুলো যেগুলো করালাম সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা বুঝতে পারবো যে কীভাবে করা যায়। আচ্ছা, আর একটা লাস্ট একটা কোয়েশ্চেন আমরা নিচ্ছি। এটা আসছে হচ্ছে CU-তে 11-12-তে। তাহলে কোয়েশ্চেনে বলা হচ্ছে ডিজুজি ম্যাগনেসিয়ামের তুল্য ওজন 12 হলে এর পারমাণবিক ওজন কত? 1 নম্বর অপশনে দেওয়া আছে 24, 2 নম্বর অপশনে দেওয়া আছে 12, 3 নম্বর অপশনে দেওয়া আছে 48, 4 নম্বর অপশনে দেওয়া আছে তোমার কত? 45। তাহলে এখানে দেখো তোমাকে কিন্তু তুল্য ওজন দিয়ে রাখছে। কি দেওয়া আছে? তুল্য ওজন দেওয়া আছে, এবং এটার যোজনী কত? 2, তার মানে তুল্য সংখ্যা কত? 2। তাহলে যেহেতু তুল্য ওজন তুমি 12 পাইছো, তাহলে পারমাণবিক ওজনটা কত হবে? তাহলে আমরা কীভাবে বের করি বলতো? আমরা বের করি যে তুল্য ভর ইজ ইকুয়াল টু হচ্ছে পারমাণবিক ভর ডিভাইড হচ্ছে তুল্য সংখ্যা। এইভাবেই তো আমরা বের করি, তাই না? আচ্ছা, এখন দেখো যেহেতু দ্বিযোজী বলা আছে তার মানে তুল্য সংখ্যা তোমার দেওয়া আছে কত? 2, এবং পারমাণবিক ভরটা তোমাকে বের করতে বলছে। তুল্য ভর তো তোমাকে দেওয়া আছে। তুল্য ভর কত দেওয়া আছে? তুল্য ভর হচ্ছে 12 দেওয়া আছে। তাহলে 12 ইজ ইকুয়াল টু হচ্ছে পারমাণবিক ভর ডিভাইড হচ্ছে কত? 2। তার মানে 12 × 2 কত দাঁড়াবে? 12 × 2 মানে হচ্ছে কত? 24। 24 ইজ ইকুয়াল টু পারমাণবিক ভর। তাহলে পেয়ে যাচ্ছ পারমাণবিক ভর কত? 24। এই যে আনসার চলে আসলো 24। দেখো কতটা ইজি ওয়েতে হচ্ছে আমরা কি করে নিলাম? আমরা হচ্ছে খুব সহজে কিন্তু আমরা আনসার বের করে নিলাম। আচ্ছা, নেক্সট পোর্শনে আমরা যাব। নেক্সট পোর্শন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দেখি তাহলে কি করা যায়। আমরা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা নিয়ে কাজ করব। কাকে নিয়ে কাজ করবো? দ্রবণের ঘনমাত্রা বলা আছে, অলরেডি বোর্ডে বলা আছে যে আমরা দ্রবণের ঘনমাত্রা নিয়ে কাজ করব। দেখো দ্রবণের ঘনমাত্রা যদি আমরা বলি, দ্রবণের ঘনমাত্রাকে আমরা কয়েকটা উপায়ে বের করতে পারি। এক, আমরা এই নামটার সাথে খুব পরিচিত, যেটা হচ্ছে মোলারিটি। আমরা এখানে করব হচ্ছে নর্মালিটি, আমরা এখানে করব হচ্ছে মোলালিটি। ওকে, আচ্ছা, মোলারিটি বলতে কি বোঝায়? মোলারিটি বলতে বোঝায় মোল বাই দ্রবণের আয়তন। ক্লিয়ার? নর্মালিটি বলতে কি বোঝায়? তুল্য ভর ডিভাইড বাই হচ্ছে দ্রবণের আয়তন। মোলালিটি বোঝাবে হচ্ছে কি দ্রবের ভর ডিভাইড বাই হচ্ছে দ্রাবকের ভর। আমি কথাটা বুঝাইতে পারলাম? আমরা এখানে কথাটা কি বুঝাইতে পারলাম যে তুমি কি বুঝতেছো? দেখো, আমরা যদি বলি যে মোলারিটি বলতে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে মোল বাই দ্রবণের আয়তন, নর্মালিটি বলতে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে তুল্য ভর ডিভাইড হচ্ছে আয়তন, আর মোলালিটি বলতে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে দ্রবের যে ভরটা আছে তাকে যদি দ্রাবকের ভর দ্বারা ভাগ করি তাহলে আমরা মোলালিটি পাবো। এখানে হচ্ছে দ্রবণের আয়তন,
এখানেও দ্রবণের আয়তন, কিন্তু এখানে কিন্তু দ্রাবকের আমরা ভরটা পাচ্ছি। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে খুব পপুলার একটা কোয়েশ্চেন আসে, যেহেতু মোলারিটি এবং নর্মালিটি দুইটাই আয়তনের উপর নির্ভরশীল, তার মানে এদের ক্ষেত্রে এরা আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল। আচ্ছা, কেমন সেটা ভাইয়া? তাপমাত্রার উপর কিভাবে নির্ভরশীল? আমরা গ্যাসের সূত্র ক্ষেত্রে পড়ছি যে ভি সমানুপাতিক টি, কিন্তু এই দ্রবণের ক্ষেত্রে তাপমাত্রা কি সম্পর্ক? দেখো, একটা দ্রবণ যখন থাকে, যখন আমি তাপ দেই, এখানে কিন্তু দ্রাবকের পরিমাণ কমতে থাকে। কেন ভাইয়া কমতে থাকে? কারণ এটা বাষ্পীভূত হতে থাকে, ফলে দ্রবণের ঘনমাত্রা কিন্তু আলটিমেট চেঞ্জ হয়ে যাবে। এখন যেহেতু এই দুইটাকে আমি ভরে নিছি, তাহলে এই দুইটাকে যেহেতু ভরে নিছি, তার মানে এখানে হচ্ছে দুইটা একই হারে কমতে থাকবে, দ্রবও কমতে থাকবে, দ্রাবকও কমতে থাকবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা মনে রাখবো যে আয়তনের যে চেঞ্জটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না। তার মানে মোলারিটি যদি বলো, তাহলে সেটা হচ্ছে কি তাপমাত্রার উপর নির্ভরশীল হবে। কথাটা ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, সো আমরা মোলারিটি দিয়ে কয়েকটা একক করতে পারি। মোলারিটি দিয়ে যে দ্রবণগুলো তৈরি করা হয়, মোলারিটির দ্রবণগুলো আমরা কি কি নিতে পারি? দেখো, মোলারিটি দ্রবণগুলো হতে পারে আমার মোলার দ্রবণ, হতে পারে আমার ডেসিমোলার দ্রবণ, হতে পারে আমার সেন্টিমোলার দ্রবণ, হতে পারে আমার সেমিমোলার দ্রবণ। আচ্ছা, কথাটার মানে কি দাঁড়ায়? মোলার দ্রবণ যদি বলা হয়, তাহলে আমাকে ধরতে হবে এটা কতটুকু আছে, 1 মোলার আছে। তাহলে আয়তন কতটুকু হবে? 1 মোলার মানে হচ্ছে 1 মোল পার লিটার। তাহলে এখানে দ্রবের ভর কত? দ্রব হচ্ছে 1 মোল। আমি কথাটা বুঝতে পারলাম? 1 লিটারে কত মোল আছে? 1 মোল আছে। ডেসি মোলার দ্রবণ যদি বলে, তার মানে ডেসি শব্দের মানে হচ্ছে 1/10, তাহলে 1/10 মোলার, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 0.1 মোল পার লিটার। তার মানে কত মোল আছে? 0.1 মোল। যদি সেন্টিমোলার বলে, তাহলে আমরা বলবো হচ্ছে 1/100 মোলার, তার মানে হচ্ছে 0.01 মোল পার লিটার। তার মানে মোল কতটুকু আছে? 0.01 মোল আছে। যদি সেমি মোলার বলে, তার মানে 1/2 মোলার, তার মানে 0.5 মোল পার লিটার। তার মানে কত মোল আছে? 0.5 মোল বিদ্যমান। তাহলে এখানে আমরা মোলারিটির যে দ্রবণগুলো, সেগুলো আমরা জেনে নিলাম যে কী কী দ্রবণ এখানে আমার বাকি আছে। আচ্ছা, তাহলে আমরা এটা থেকে নর্মালিটি কিভাবে বের করতে পারি? দেখো, যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডের নর্মালিটি কত, আরো সহজে বলি, 1 মোলার সালফিউরিক অ্যাসিডের নর্মালিটি কত? দেখো, সালফিউরিক অ্যাসিডের নর্মালিটি মানে হচ্ছে আমরা কোন ভর দিয়ে কাজ করব? নর্মাল ভর দিয়ে কাজ করব। কি দিয়ে কাজ করব? নর্মাল ভর দিয়ে কাজ করব। তাহলে সালফিউরিক অ্যাসিডের নর্মাল ভর মানে হচ্ছে, নর্মাল ভর মানে কি? তুল্য ভর। নর্মাল ভর মানে কি? তুল্য ভর। এখন আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত হতে পারে। আমরা জানি যে তুল্য ভর হচ্ছে পারমাণবিক ভর বা আণবিক ভর ডিভাইড বাই হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে সালফিউরিক অ্যাসিড টোটাল পারমাণবিক ভর কত? সেটা কত দাঁড়াবে? আমরা জানি কত? 98 ডিভাইড বাই হচ্ছে তুল্য সংখ্যা কত? যেহেতু এইচ দুইটা আছে, তার মানে তুল্য সংখ্যা কত? 2 আছে। তাহলে এটা যদি ভাগ দিই, তাহলে কত দাঁড়াবে? 49। সিম্পল। কতটুকু হবে? 49। তাহলে আমি যদি নর্মাল দ্রবণ বানাতে চাই, তাহলে 49, তাহলে 1 মোল পার লিটার মানে কি? 1 মোল পার লিটার। 1 মোল পার লিটার মানে কি? 1 মোল পার লিটার। তাহলে 1 মোল সমান কত গ্রাম? 1 মোল সমান আমরা জানছি এখানে কত? 98 গ্রাম। তাহলে এটার তুল্যটুকু কতটুকু হবে? তাহলে 98 গ্রাম সমান কত? 1 মোল। তাহলে এটা দিয়ে আমি কয়টা দ্রবণ বানাতে পারি? 1 মোলার দ্রবণ যদি বানাই, কিন্তু এটা দিয়ে তার তুল্য ভর কয়টা হয়? মানে 98 সমান যদি আমি করতে চাই, তাহলে 49 কয়বার নিতে হবে? 2 বার নিতে হবে। সিম্পলি চিন্তা করে দেখো যে নর্মালিটি মানে হচ্ছে তার তুল্য ভর। তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত? 49।
তাহলে 49 দিয়ে তুমি ঠিক কয়টা দ্রবণ বানাতে পারবা? 49-এর কয়টা দ্রবণ বানানো যাবে? যদি আমি এই 1 মোলের সমান বানাতে চাই তাহলে 98 গ্রাম সমান আমি বলতে পারি না যে 49 গ্রাম প্লাস হচ্ছে 49 গ্রাম। কথাটা কি ভুল আছে? এই যে 98 গ্রাম সমান আমি বলতে পারি না 49 গ্রাম প্লাস 49 গ্রাম, তার মানে এটা কি দুইটা নর্মাল দ্রবণ না? কয়টা দ্রবণ? দুইটা নর্মাল দ্রবণ না? কারণ দুইটা নর্মাল দ্রবণ কেন বললাম? কারণ নর্মাল দ্রবণে 49 গ্রাম থাকে। নর্মাল দ্রবণে কতটুকু থাকে? 49 গ্রাম থাকে। সো আমি 98 গ্রাম মানে 1 মোলারের সমান যদি করতে যাই তাহলে নর্মাল দ্রবণ কয়টা নিতে হচ্ছে? নর্মাল দ্রবণ হচ্ছে আমাকে দুইটা নিতে হচ্ছে। কয়টা নিতে হচ্ছে? দুইটা নিতে হচ্ছে। তার মানে দাঁড়ালো কি যে 1 মোলার দ্রবণ দিয়ে 1 মোলার দ্রবণ দিয়ে তুমি কয়টা নর্মাল দ্রবণ বানাতে পারো? দুইটা নর্মাল দ্রবণ বানাতে পারো। কথাটা শোনো যে 1 মোলার দ্রবণ দিয়ে তুমি কয়টা দ্রবণ বানাতে পারো নর্মাল? তাহলে কয়টা বানাতে পারো? দুইটা নর্মাল দ্রবণ বানাতে পারো। ধরো এখানে তোমাকে আমি H2SO4 না দিয়ে তোমাকে আমি বললাম যে এখানে দেওয়া আছে H3PO4। কি দেওয়া আছে? H3PO4। তাহলে 1 মোলারে H3PO4 দিয়ে কয়টা বানাতে পারবা? 1 মোলারে H3PO4 সমান হচ্ছে তুমি নর্মাল দ্রবণ বানাতে পারবা 3টা নর্মাল দ্রবণ। 3টা নর্মাল দ্রবণ। কথাটা কি? আর তার মানে দাঁড়ালো কি? তার মানে দাঁড়ালো যে আমরা যদি নর্মাল দ্রবণ করতে চাই তাহলে মোলার দ্রবণ কয়টা? একটা না? তার নর্মাল দ্রবণ হয়েছিল কয়টা? 3টা না? তার মানে মোলার দ্রবণ ইনটু আমরা যদি বলি যে তুল্য সংখ্যা, তাহলে ততটা নর্মাল দ্রবণ বানানো যাবে। যেরকম H3PO4 দিয়ে কয়টা নর্মাল দ্রবণ বানাতে পারো? সেটা হচ্ছে তার মোলার দ্রবণ কত? 1 মোলার, আর তার তুল্য সংখ্যা কত? 3। তার মানে 3টা নর্মাল দ্রবণ বানানো যাবে। কথাটা ক্লিয়ার? তাহলে খুব সহজেই তুমি বের করতে পারো যে ধরো তোমাকে বলা হচ্ছে 2 মোলার H2SO4 দিয়ে কতটি নর্মাল দ্রবণ করা যাবে? তাহলে চিন্তা করে দেখো এটার 1 মোলার দিয়ে কয়টা বানাইতা? দুইটা নর্মাল দ্রবণ বানাইতা না? তাহলে 2 মোলার দিয়ে কয়টা বানাতে পারবা? 4টা নর্মাল দ্রবণ বানাতে পারবা। কথাটা ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি যে নর্মালিটি হচ্ছে মোলারিটির সাথে তুল্য সংখ্যা গুণ দিলে আমি নর্মাল দ্রবণ পেয়ে যাব, যে নর্মাল দ্রবণ আমি কয়টা বানাতে পারতেছি। কথাটা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা সূত্র যে নর্মালিটি থেকে মোলারিটিতে কনভার্ট করা বা মোলারিটি থেকে নর্মালিটিতে কনভার্ট করা। সো আমি এই সূত্রটাকে ব্যবহার করে কিছু ম্যাথস করব। সো আমরা দেখি, তোমাকে দেওয়া আছে 3 মোলার H3PO4 এর নর্মালিটি কত? কি দেওয়া আছে? 3 মোলার H3PO4 এর নর্মালিটি কত? তার মানে কোথায় কনভার্ট করতে হবে? n এ। তার মানে n সমান আমরা কি জানি? মোলারিটি ইনটু হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে n মোলারিটি কত দেওয়া আছে? 3 মোলার, তুল্য সংখ্যা কত? 3, তার মানে 9 নর্মালিটি। তাহলে কত সহজ, কত ইজি। আমি এখানে কিন্তু প্রত্যেকটা পার্ট ভেঙে দিচ্ছি যে আমি যে সূত্র আনতেছি, সূত্র কোত্থেকে আনতেছি, কেন আনতেছি, কিভাবে আনতেছি, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি যেন তুমি যখন কোয়েশ্চেনগুলো সলভ করতে যাবা তোমার মাথায় এটা ক্যাচ করে যে দ্যাটস ওয়াই আমি এটাকে নিচ্ছি। একটা মোলার দ্রবণ দিয়ে H3PO4 যেন তুমি 3টা নর্মাল দ্রবণ বানাতে পারবা, এটা কমন সেন্স। তাহলে আমি যদি 3 মোলার মানে এটার একটা দিয়ে আমি 3টা বানাতে পারতেছি, এটা যদি 3 মোলার নিতাম আমি কয়টা বানাতে পারতাম? প্রায় 9টা, কারণ 2টা নিলে 6টা। তাহলে আমি যদি 3টা নিতাম তাহলে কয়টা হতো? একটার জন্য 3টা করে, তাহলে 3টার জন্য কয়টা হবে? 9টা হবে। সিম্পল। তাহলে আমরা আনসার কিন্তু এটাই বেরিয়েছে। পরীক্ষা হলে আমার এই হিসাব নিকাশের টাইম নেই যে একটা দিয়ে কয়টা বানাবো, কিন্তু এখন তোমার কাছে কিন্তু পর্যাপ্ত সময় আছে কিভাবে তুমি চিন্তা করবা, কিভাবে তুমি কোয়েশ্চেনগুলোকে আনসার করতে পারবা। তাহলে এটা ক্লিয়ার? আমি আশা রাখি যে বুঝতে পারছো। আমি আশা করবো যে এটা বুঝতে পারছো, কারণ আমি ডিটেলসে ভেঙে দিই। আচ্ছা, এখন ধরো কোয়েশ্চেনটাকে তোমাকে একটু উল্টায়া দিল। তারা বলল যে 2 নর্মাল H2SO4 এর মোলারিটি কত? মোলারিটি কত? তাহলে চিন্তা করো, তোমার কাছে সূত্র হচ্ছে n = m × e। তাহলে n এর মান কত? 2। m তো আমি জানি না, e আমি বের করতে হবে। তাহলে H2SO4 এর জন্য e কত?
2, তাহলে মোলারিটি কত হবে 2/2, তার মানে 1 মোলার দ্রবণ। তাহলে 2 নর্মাল H2SO4 সমান কত মোলারের H2SO4 দ্রবণ, সেটা হচ্ছে 1 মোলারের H2SO4 দ্রবণের সমান। ক্লিয়ার? এত মজা, এত সহজ কেন? আচ্ছা, সো আমরা মোলারিটি থেকে কনভার্ট করে নিলাম কিভাবে বের করতে হয়। এখন আসো আমরা শতকরা থেকে মোলারিটিতে যাব। কোথায় যাব? শতকরা থেকে মোলারিটি। তাহলে শতকরা থেকে মোলারিটি যাওয়ার সূত্র হচ্ছে 10x বাই হচ্ছে m, মানে পার্সেন্টেজ থেকে আমরা কোথায় যাচ্ছি? মোলারিটি যাচ্ছি। তাহলে 10x বাই হচ্ছে m, এটার ঘনমাত্রা হবে m, মোলারিটি। তাহলে x বলতে এখানে কি বোঝায়? x হচ্ছে পার্সেন্টেজের মান। x বলতে কি বোঝায়? পার্সেন্টেজের মান। আচ্ছা, বলা হচ্ছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত? কি বলা হচ্ছে? 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত? আচ্ছা, এখানে m দ্বারা কি বোঝায়? এখানে m দ্বারা বোঝায় হচ্ছে মোলার ভর, মানে হচ্ছে মোলার ভর মানে হচ্ছে আণবিক ভর। তাহলে আমরা সূত্র বসাই দেব, পার্সেন্টেজ থেকে মোলারিটি যাচ্ছি, তাহলে 10 ইন্টু পার্সেন্টেজের মান মানে 10 ডিভাইড বাই m, m মানে কত? সোডিয়াম হাইড্রোক্সাইডে m যদি আমরা গণনা করি তাহলে 40 বের হবে। তাহলে 10 ইন্টু 10 ডিভাইড হচ্ছে কত? 40। তাহলে কত দাঁড়াবে? এটা হচ্ছে 1, তাহলে কত দাঁড়াবে? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5/10, তার মানে হচ্ছে 2.5 মোলার। তাহলে সিম্পল, আমরা তাহলে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড মোলারিটি কত পেয়ে গেলাম? 2.5 মোলার পেয়ে গেলাম। এখন ধরো তোমাকে বলা হচ্ছে কি? তোমাকে বলা হচ্ছে সাপোজ 2.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের শতকরা ঘনমাত্রা কত? এখন তুমি ঝামেলা পড়ে গেলা, হাই এখন আমি কেমনে বের করবো? আমার ঘনমাত্রা থেকে শতকরা চাইছে, আমি তো এটা শিখি নাই। শিখছো ভাইয়া? দেখো, পার্সেন্টেজ থেকে তুমি যখন মোলারিটি যেতে যাচ্ছ তখন তুমি কি করছো? 10x বাই m। এখন তোমাকে মোলারিটি দেওয়া আছে, তুমি পার্সেন্টেজে যাবা। তোমার কি দেওয়া আছে? মোলারিটি দেওয়া আছে। তুমি যাবা কোথায়? পার্সেন্টেজে যাবা, যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের শতকরা ঘনমাত্রা কত, মানে পার্সেন্টেজের মানটা, পার্সেন্টেজে তোমাকে যেতে হচ্ছে। তাহলে তোমাকে বের করতে হবে কার মান? তোমাকে বের করতে হবে x এর মান। তোমাকে বের করতে হবে কিসের মান? x এর মান বের করতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে মোলারিটিতে হচ্ছে, এটা কিন্তু পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা, পার্সেন্টেজ থেকে মোলারিটি এরকম। কথা ক্লিয়ার? বা হচ্ছে পার্সেন্টেজ থেকে s, আরো সহজে বলি। তাহলে দেখো, তাহলে s এর মান কত দেওয়া আছে? 2.5 মোলার। তোমার বের করতে হবে x এর মান, কারণ x ই পার্সেন্টেজ বোঝায়, তাই না? সো এখন কিসের মান দেওয়া আছে? s এর মান দেওয়া আছে 2.5। তাহলে এটার আণবিক ভর কত? 40। এটা কত? 10 ইন্টু x। তাহলে 40 গুণ 2.5, 40 গুণ কত হচ্ছে? 2.5 ইকুয়াল টু কি হবে? 10x। তাহলে x ইকুয়াল টু কত? 40 গুণ 2.5 ডিভাইড হচ্ছে কত? 10। তাহলে 4 × 10 = 40, তাহলে 4 × 25 = 100, তাহলে কত দাঁড়াবে? 10%। তাহলে সিম্পল, আমরা শতকরা থেকে মোলারিটি যেতে পারি, অথবা মোলারিটি থেকে আমরা কিসে আসতে পারি? শতকরা ঘনমাত্রায় চলে আসতে পারি। এটা আমাদের একটা চলে গেল। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, মোলারিটি থেকে কিভাবে নর্মালিটিতে কনভার্ট করতে হয়, আবার নর্মালিটি থেকে কিভাবে হচ্ছে মোলারিটিতে কনভার্ট করতে হয়। এখন আসলে আমরা যে পার্টটুকু শিখবো সেটা হচ্ছে কি? মোল ভগ্নাংশ। কি শিখবো? মোল ভগ্নাংশ শিখবো। আচ্ছা, মোল ভগ্নাংশ মানে হচ্ছে কি? মোল ভগ্নাংশের সূত্র যদি আমি লিখে দিই, যেটা হচ্ছে যার যার মোল ডিভাইড হচ্ছে মোট মোল। যার মোল ডিভাইড হচ্ছে কি? মোট মোল। ঠিক আছে? আচ্ছা, মোল কেমনে বের করা যায়? যদি ভর দেওয়া থাকে, মোল বের করার সূত্র হচ্ছে ভর ডিভাইড হচ্ছে আণবিক ভর। ভর ডিভাইড হচ্ছে কি? আণবিক ভর। সাপোজ তোমাকে বলে দেওয়া হলো যে ধরো 16 গ্রাম অক্সিজেন এবং 14 গ্রাম নাইট্রোজেনের অক্সিজেনের মোল ভগ্নাংশ কত? শুধু অক্সিজেনে চাইছে। তাহলে কীভাবে করবো? 16 গ্রাম অক্সিজেন এবং 14 গ্রাম নাইট্রোজেন এর মধ্যে অক্সিজেনের মোল ভগ্নাংশটা কত? তাহলে ফার্স্ট অফ অল আমাকে বের করতে হবে
মোল ভগ্নাংশ বের করে যার যার মোল ডিভাইড হচ্ছে কি মোট মোল। তাহলে আগে আমাকে প্রত্যেকের মোল বের করতে হবে। কেন? কারণ এই মোট মোলটা যদি নির্ণয় করতে যাই তাহলে আমার প্রত্যেকের মোল লাগবে। তাহলে 16 গ্রাম অক্সিজেন সমান কত মোল? 16 গ্রাম অক্সিজেন সমান হচ্ছে 16 ডিভাইড হচ্ছে আণবিক ভর কত 32, তার মানে হচ্ছে হাফ মোল। ক্লিয়ার? তাহলে 14 গ্রাম নাইট্রোজেন সমান কত মোল? 14 গ্রাম নাইট্রোজেন সমান কত মোল? তাহলে 14 গ্রাম ডিভাইড হচ্ছে আণবিক ভর, তার মানে কত? আমরা বলছি ভর বাই আণবিক ভর, যে 14 গ্রাম দেওয়া আছে 14 ডিভাইড হচ্ছে আণবিক ভর কত 28, তার মানে এটা কত হবে? হাফ। তাহলে মোট মোল কত হবে? হাফ প্লাস হাফ, তার মানে মোট মোল আসবে কত? মোট মোল আসবে আমার 1 মোল। এটা হচ্ছে মোট মোল। তাহলে এখন চাইছে কার মোল ভগ্নাংশ? চাইছে অক্সিজেনের মোল ভগ্নাংশ। কার মোল ভগ্নাংশ চাইছে? অক্সিজেনের। তাহলে যেটা অফ অক্সিজেন আমরা যদি বের করি তাহলে এখানে আমরা কার অক্সিজেনের মোল ভগ্নাংশ কত হবে? যার যার মোল। অক্সিজেনের মোল আমি কত পাইছিলাম? অক্সিজেনের মোল পাইছিলাম হাফ মোল, এই যে হাফ। তাহলে মোট মোল আমরা কত পাইছি? হাফ প্লাস হাফ মানে হচ্ছে 1, তার মানে হাফ মোল। তাহলে অক্সিজেনের মোল ভগ্নাংশ কত বের হয়ে চলে আসলো? হাফ মোল চলে আসলো। তাহলে দেখো মোল ভগ্নাংশ বের করাটা কতটা ইজি, কতটা ইজি। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা একটা দেখে নিলাম। তাহলে আমরা এখানে 3টা পয়েন্ট দেখলাম। এক হচ্ছে কিভাবে মোলারিটি থেকে নর্মালিটিতে যেতে হয়, কিভাবে মোলারিটি থেকে পার্সেন্টেজে যেতে হয়, অথবা পার্সেন্টেজ থেকে মোলারিটিতে যেতে হয়, অথবা মোল ভগ্নাংশ সংক্রান্ত আমাদের কি কি প্রবলেম আমরা সলভ করতে পারি। আচ্ছা, থার্ড পয়েন্ট আসো শতকরা সংযুতি। এটা আমরা 9, 10-এ করে আসছি। বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিডে অক্সিজেনের শতকরা সংযুতি কত। মানে জিনিসটা হচ্ছে কি, যে কোনো একটা যৌগের মধ্যে শতকরা সংযুতি বলতে বোঝায় কোনো একটি যৌগে কোনো পরমাণু শতকরা কত আছে। তুমি বলতে পারো ভাই কথাটা বুঝি নাই। দেখো এখানে তোমাকে চাওয়া হচ্ছে কি, যে কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা পরমাণু শতকরা হিসেবে ঠিক কতটুকু আছে। তো এখানে আর কিছু জানতে চাই না, একটা যৌগের মধ্যে ঠিক কতটুকু একটা পরমাণু শতকরা হিসাবে আছে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে সালফিউরিক অ্যাসিডে যদি আমি আণবিক ভরটা বের করি তাহলে আমি এখানে পাবো হচ্ছে 98 গ্রাম। এবং অক্সিজেন কতটুকু আছে? 4টা আছে না? তাহলে একটা অক্সিজেন ভর কত? 16। তাহলে 4টার ভর কত? 64। তাহলে আমি বলতে পারি কি 98 গ্রাম H2SO4-এ অক্সিজেন আছে 64 গ্রাম। তাহলে এটা তো চাইছে কোনো একটি যৌগে কোনো পরমাণু শতকরা কত আছে। তাহলে 100 গ্রামের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে, মানে সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন আছে কতটুকু? তাহলে 64 × 100 ডিভাইড হচ্ছে 98। তাহলে এখানে পার্সেন্টেজ করলে যতটুকু আসবে, মানে এখানে যদি আমি হিসাব করি যতটুকু আমি পাবো সেটা হচ্ছে কি আমার পার্সেন্টেজ কার? অক্সিজেনের। তাহলে সো সিম্পল যে আমি শতকরা সংযুতিটা কীভাবে বের করতে পারতেছি। এটার ক্ষেত্রে মোস্ট পপুলার কোয়েশ্চেন হচ্ছে ইউরিয়া সংক্রান্ত একটা কোয়েশ্চেন থাকে, নাইট্রোজেনের শতকরা সংযুতি বের করতে বলে। ইউরিয়ার সংকেত জানো তুমি যে NH2 NH2 NH2CO NH2, সেক্ষেত্রে তোমার নাইট্রোজেনের শতকরা সংযুতি বের করতে বলে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে মোলারিটি থেকে ঘনমাত্রা একক ppm এ। ওকে, দেখো মোলারিটি থেকে যদি ppm এ যেতে চাই তাহলে ppm এককে ঘনমাত্রা, মোলারিটি থেকে কিন্তু যাচ্ছি, তাহলে S × m × 10⁻³ ক্লিয়ার। যদি ppm থেকে ppb তে যেতে চাই তাহলে সেক্ষেত্রে আরও 10⁻³ দ্বারা গুণ করতে হবে। ppb থেকে যদি ppt তে যেতে চাই তাহলে আরও 10⁻³ দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে ppm এককে ঘনমাত্রা কত হবে? সেটা হচ্ছে S মানে মোলারিটি, তার আণবিক ভর এবং 10⁻³ দ্বারা গুণ করলে আমি কি পেয়ে যাব? ppm এককে ঘনমাত্রা পেয়ে যাব। তাহলে তোমাকে বলা হচ্ছে যে 1 মোলার NaOH এর ppm এককে ঘনমাত্রা কত? ঘনমাত্রা কত? তাহলে মোলারিটিতে দেওয়া আছে, তার মানে এটা S এর মান দেওয়া আছে, তাহলে এটার m এর মান পেয়ে যাব কত? 40। এখন ppm এককে চাইছে, তাহলে ppm এককে যদি বের করতে চাই তাহলে আমি কি করব? 1 × 40 × হচ্ছে 10⁻³, তার মানে 4 × 10⁻⁴ এত ppm। তাহলে এটা হচ্ছে কি ppm এককে ঘনমাত্রা। কোত্থেকে আমরা গেলাম? মোলারিটি থেকে আমরা গেলাম। এখন ধরো কোয়েশ্চেনটা একটু জটিল করতে চাইলো, তারা বলল যে তুমি ppm থেকে মোলারিটিতে যাও।
তাহলে কেমনে? তাহলে ppm ঘনমাত্রায় আমরা জানি যে s ইন্টু m ইন্টু 10⁻³ তাহলে এখন আমাকে বলছে ppm থেকে তুমি মোলারিটিতে যাও। ধরো তোমাকে দেওয়া আছে 4 ইন্টু 10⁻⁴ এত ppm NaOH এর মোলারিটি কত, এটা তোমার কাছে জানতে চাইছে। তাহলে এখন আমি কি করব? এখন আমি যে কাজটা করব, তাহলে আমি এই সূত্রটা বসাই দিই। তাহলে ppm এককে ঘনমাত্রা কত? 10⁻⁴ ইজ ইকুয়াল টু s ইন্টু m ইন্টু 10⁻³ এটাই তো, তাই না? আচ্ছা, সো এটা যদি আচ্ছা মানগুলো আগে লিখে নিই। তাহলে 10⁻³ আমার লাগবে হচ্ছে s এর মান। তাহলে s ইন্টু m কত? 40 ইন্টু হচ্ছে 10⁻³। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটা কত? 10⁻⁴। তাহলে এটা বাদ যাবে, এটা যদি বাদ যায় এটা থাকবে কতটুকু? তাহলে এখানে থাকবে হচ্ছে 4 ইন্টু তাহলে 10⁻1 ইজ ইকুয়াল টু হচ্ছে s ইন্টু 40কে আমরা লিখতে পারি। আচ্ছা, এটাকে আমি আরও সহজ করতে পারি। যাই হোক, 4 ইন্টু 10⁻1, তার মানে এটা কাটা, আবার 4 কাটা, তাহলে থাকলো কত? 1। তাহলে s ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো? 1 মোলার। সিম্পল, খুবই সিম্পল ওয়ে। ppm থেকে মোলারিটি আমি বের করে নিলাম। এখন তারা বললো যে তোমাকে একটু আটকানোর চেষ্টা করলো। তারা বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি তো এটা করে ফেললা, দেখি তুমি আর কিছু পারো কিনা। তারা বললো যে 1 মোলার NaOH এর ঘনমাত্রা ppb তে কত? 1 মোলার NaOH এর ঘনমাত্রা ppb তে কত? তাহলে তুমি জানো যে ppm থেকে ppb যাওয়ার জন্য 10⁻³ দ্বারা গুণ করতে হবে। আগে ppm বের করো না। তাহলে এটার ppm কত? ppm এর ঘনমাত্রা কত? s ইন্টু m ইন্টু 10⁻³। তাহলে s কত? 1, আণবিক ভর কত? 40 ইন্টু 10⁻³ তাহলে কত পাচ্ছ? 4 ইন্টু 10⁻⁴। তাহলে তোমাকে যেতে হবে কোথায়? তোমাকে যেতে হবে ppb-তে। তার মানে এখান থেকে যদি ppb-তে যেতে চাই, তাহলে ppb কত হবে? 4 ইন্টু 10⁻⁴, 10 ইন্টু 10⁻³ তার মানে দাঁড়াবে হচ্ছে 4 ইন্টু 10⁻⁷ এত ppb। ঘনমাত্রা হচ্ছে এত ppb। তাহলে সো সিম্পল ওয়েতে আমরা বের করে নিলাম যে এখানে হচ্ছে কিভাবে আমরা মোলারিটি থেকে ppm এ চলে যেতে পারি। তাহলে খুব মজা না? খুবই মজার এবং খুবই সহজ ওয়েতে আমরা হচ্ছে এটা বের করে নিলাম। তাহলে এটা আমরা জেনে গেলাম। তাহলে মোলারিটি থেকে ppb আমরা বের করলাম, মোলারিটি থেকে আমরা ppm বের করলাম, আবার ppm থেকে আমরা মোলারিটিতে চলে আসলাম, আমরা মোল ভগ্নাংশ করে ফেললাম। আমরা কিন্তু কাজগুলো খুব ইজি ওয়েতে করে নিলাম। এখন আসো আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। এতক্ষণ আমরা দেখলাম, কোয়েশ্চেনগুলোও দেখছি, এখন আমরা কিছু স্পেসিফিক কোয়েশ্চেন আমরা প্র্যাকটিসের দিকে চলে যাবো। আমি কোয়েশ্চেন নিচ্ছি যেগুলো ভার্সিটিতে আসছে। বলা হচ্ছে 7 গ্রাম, এটা হচ্ছে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছিল 2014-15-তে। 7 গ্রাম নাইট্রোজেন এবং 8 গ্রাম অক্সিজেন মিশ্রণে বলা হচ্ছে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত? নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত? আচ্ছা, 1 নম্বর অপশনে দেওয়া আছে 0.7, 2 নম্বর অপশনে দেওয়া আছে 0.5, সি নম্বর অপশনে দেওয়া আছে 0.4, ডি নম্বর অপশনে দেওয়া আছে 7/8। তাহলে মোল ভগ্নাংশ আমরা বলছি, মোল ভগ্নাংশ সমান আমরা কি জানি? মোল ভগ্নাংশ সমান হচ্ছে আমরা জানি যার যার মোল ডিভাইড বাই হচ্ছে মোট মোল। তাহলে প্রত্যেকের মোল আমরা বের করি। যেহেতু 7 গ্রাম নাইট্রোজেন, তাহলে ভর বাই আণবিক ভর, তার মানে ভর ডিভাইড বাই নাইট্রোজেনের ভর কত? 28, তাহলে 1/3 দেওয়া আছে, তাহলে 1/3। 8 গ্রাম অক্সিজেন, তাহলে 32-এর 8 গ্রাম, তার মানে 8/32, তাহলে কত হবে? 1/4। তাহলে এই দুটাকে এখন আমরা যোগ করতে পারি। তাহলে মোট মোল কত দাঁড়াবে? মোট মোল হবে 1/3 প্লাস হচ্ছে 1/4, তার মানে দাঁড়াবে হচ্ছে কত? 12, আর 4 আর 3 কত? 7, 7/12। এটা হচ্ছে মোট মোল। আচ্ছা, এখন কোয়েশ্চেনটা হচ্ছে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। কার মোল ভগ্নাংশ জানতে চাইছে? নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। তাহলে যার যার মোল, নাইট্রোজেনের মোল কত পাইছিলাম? 1/3, আর মোট মোল কত পেলাম? 7/12। তাহলে এটা কিছু সলভ করি, তো 1/3 ইন্টু হচ্ছে কত? 12/7, তার মানে 3 4 12, তাহলে 4/7। তাহলে 4/7 মনে হচ্ছে এটাকে ভাগ করতে হবে। তাহলে যদি ভাগ করি
তাহলে 4 0 পয়েন্ট দিলাম 40, তাহলে কত আসবে 7 দুগুণ 14, 4 7 8, 5 7 35, 5 7 35, তাহলে 0.5 আসতেছে। এই যে এটা আনসার। ক্লিয়ার? তাহলে খুব সহজ, আমরা হচ্ছে মূল ভগ্নাংশটা আমরা বের করে নিচ্ছি। ওকে, ক্লিয়ার? কত সহজ। বলছেন নাইট্রোজেনের মূল ভগ্নাংশ, তো মূল ভগ্নাংশের সূত্র আগে চলে যাও। মূল ভগ্নাংশ সূত্র বলছে যার যার মোল ডিভাইড হচ্ছে মোট মোল। তাহলে যার যার মোল বাই ডিভাইড হচ্ছে মোট মোল। তাহলে আমার প্রত্যেক ক্ষেত্রে মোল বের করতেই হবে, কারণ মোট মোলের জন্য প্রত্যেক ক্ষেত্রে মোল লাগবে। তাহলে মোল বের করার সূত্র হচ্ছে ভর ডিভাইড হচ্ছে আণবিক ভর। 7 গ্রাম ভর দেওয়া আছে, আণবিক ভর হচ্ছে 28 নাইট্রোজেনের জন্য। তাহলে কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 7, এখানে ভুল করছি, 3 7 4 7 28 হবে, 1/4, সরি এক্সট্রিমলি সরি। তাহলে এখানে 1/4, এক্সট্রিমলি সরি, 1/4। তাহলে কত দাঁড়াবে? 1/4, তাহলে 4 কমন 2, তাহলে হচ্ছে 1/2। ভুল করে ফেললাম, সরি এক্সট্রিমলি সরি। সো যার যার মোল এটা কতটুকু আছে? 1/4, আর এখানে কত? হাফ। তার মানে দাঁড়াবে কত? 1/4 ইন্টু হচ্ছে 2, তাহলে 2। আচ্ছা যাই হোক, কাকতালীয়ভাবে হচ্ছে আমাদের 0.5 চলে আসতেছে, আনসার এটাই ঠিক আছে, কাকতালীয়ভাবে মিলে গেছে আর কি। ওকে, ক্লিয়ার? সো আমরা মূল ভগ্নাংশ কীভাবে বের করতে পারি? আচ্ছা, আমরা আরেকটা কোয়েশ্চেন নিই। হ্যালো দিদি, হ্যালো, হ্যাঁ দিদি, আসবো আমি, আসবো। আচ্ছা 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 দিদি, আমি আসছি, আমার তো 15 মিনিট লাগবে দিদি। জি দিদি। আচ্ছা, সো NH2 CuNH2 যোগে নাইট্রোজেনের পরিমাণ। তাহলে আমাকে বলা হচ্ছে এটা কত পার্সেন্টেজ হবে? 1 4.67%, 4.67%, B 46.7%, C 4.6%, D 0.467%। তাহলে বলা হচ্ছে এটাতে এই যোগের মধ্যে নাইট্রোজেনের শতকরা পরিমাণটা কত? তাহলে দেখো খুব সিম্পল, আমরা এখান থেকে হচ্ছে তার ভরটা বের করতে পারি, NH2CuNH2। তাহলে টোটাল ভর যদি বের করো NH2CuNH2, তাহলে কত হবে? তো নাইট্রোজেন 2টা, তার মানে হচ্ছে 28, প্লাস এটা 4টা, তার মানে হচ্ছে 28 প্লাস 4, আর এটার ভর হচ্ছে 12 প্লাস হচ্ছে 16। তাহলে 16 আর 4 20, 20 আর 28 কত? 48, 48 12 হচ্ছে কত? টোটাল 60। তাহলে টোটাল ভর হচ্ছে কত? 60। এখন নাইট্রোজেনের পরিমাণ চাইছে, তো নাইট্রোজেনের পরিমাণ কত? 28, তাহলে 28 ডিভাইড হচ্ছে কত? 60, মানে 60 গ্রামের মধ্যে নাইট্রোজেন আছে 28 গ্রাম, সুতরাং 100 গ্রামের মধ্যে নাইট্রোজেন আছে কতটুকু? তাহলে এখানে আমার ক্যালকুলেশন যদি আমি করি, তাহলে এখানে নাইট্রোজেনের পরিমাণটা আমার কিন্তু চলে আসতেছে, তাই না? খুব সহজ ওয়েতে কিন্তু আমরা বের করে নিতে পারি যে নাইট্রোজেনের শতকরা পরিমাণটা এখানে কতটুকু হচ্ছে। সো এই কোয়েশ্চেনটা আশা রাখি সলভ করতে পারবা। আচ্ছা, তাহলে এটা আমরা একটা কোয়েশ্চেন নিলাম। আরেকটা কোয়েশ্চেন আমরা নিতে পারি। আমরা মোলারিটি অলরেডি করে ফেলছি, মোলারিটি আর করবো না। আমরা দেখি আর কোনো কোয়েশ্চেন আমাদের কাছে আছে কিনা। আচ্ছা, একটা কোয়েশ্চেন আমরা সলভ করি। বলা হচ্ছে কোনটি সত্য, কোনটি সত্য 1 ppm ইজ ইকুয়াল হচ্ছে 1 মিলিগ্রাম পার ডেসিমিটার কিউব, 1 ppm ইজ ইকুয়াল হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, 1 ppm ইজ ইকুয়াল হচ্ছে 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটার। আর ডি নম্বর অপশনে বলছে সবগুলো। এটা হচ্ছে এ নম্বর অপশনে দেওয়া ছিল, এটা বি নম্বর অপশন দেওয়া ছিল, এটা সি নম্বর অপশন দেওয়া ছিল। আচ্ছা, সো আমরা দেখি ppm মানে কি।
পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। পিপিএম মানে কি? মিলিগ্রাম পার লিটার। সো আমরা এটাকে আগে বিশ্লেষণ করবো যে এটা ঠিক আছে কিনা, আমাদের বলা আছে কোনটা সত্য। তাহলে মিলিগ্রাম পার ডেসিমিটার কিউব, দেখো 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউবের সমান। ক্লিয়ার? 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব। তাহলে এখানে কি দেওয়া আছে? পার ডেসিমিটার কিউব দেওয়া আছে না? তাহলে 1 লিটার যদি 1 ডেসিমিটার কিউবের সমান হয়, তাহলে 1 পার লিটার মানে হচ্ছে পার লিটার সমান কি হবে? ডেসিমিটার ইনভার্স কিউব। সিম্পল। তাহলে মিলিগ্রাম পার লিটার যে কথা, মিলিগ্রাম পার ডেসিমিটার কিউব একই কথা। বুঝতে পারছো? কারণ 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব, সুতরাং পার লিটার সমান হচ্ছে পার ডেসিমিটার কিউব। সিম্পল। তার মানে প্রথম অপশন এটা আমরা পেয়ে গেলাম, এটা সত্য। দ্বিতীয় অপশনে চেক করব, মিলিগ্রাম পার লিটার, এটাও সত্য। 1 ppm মাইক্রোগ্রাম পার মিলিলিটার। দেখো আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এটার মানে কি বোঝায়? মিলিগ্রাম পার লিটার মানে কি বোঝায়? তাহলে মিলিগ্রাম পার লিটার মানে এটাকে আমরা লিখতেছি মিলিগ্রাম পার লিটার মানে বোঝায় মিলিগ্রাম বাই লিটার। এটা তো মানো, কারণ পার লিটার মানে হচ্ছে লিটারটা নিচে যাবে। তাহলে মিলিগ্রামকে যদি আমি 1000 দ্বারা গুণ করি, এই মিলিগ্রামটাকে যদি আমি 1000 দ্বারা গুণ করি, তাহলে এটা আমার কিসে চলে আসবে? মাইক্রোগ্রামে চলে আসবে। মিলিগ্রামকে যদি 1000 দ্বারা গুণ করি, এটা কোথায় চলে আসবে? মাইক্রোগ্রামে চলে আসবে। এই যে মাইক্রোগ্রামে আসলো। তাহলে উপরে যদি আমি 1000 দ্বারা গুণ করি, আমি যদি মান ঠিক রাখতে চাই, তাহলে এটাকেও আমার 1000 দ্বারা গুণ দিতে হবে। তাহলে লিটারকে যদি আমি 1000 দ্বারা গুণ করি, তাহলে সেটা নিশ্চয়ই লিটারে থাকবে না, সেটা কিসে চলে আসবে? মিলিলিটারে। তার মানে আমরা লিখতে পারি মাইক্রোগ্রাম পার মিলিলিটার। চলে আসলো। তার মানে এটাও সত্য। দেখো কত মজা, তার মানে সবগুলোই সত্য। সো একক চেঞ্জ করাটা হচ্ছে আহামরি কোনো কিছু না। আমরা একক দেখলে ঘাবড়ায় যাই। আমরা চেক করে নিলাম যে কীভাবে আমি এককগুলোকে চেঞ্জ করতে পারি। তাহলে খুবই মজা ওয়েতেই হচ্ছে আমরা এখানে দেখলাম যে কীভাবে ঘনমাত্রাগুলো চেঞ্জ করতে হয় এবং কোন কোন ঘনমাত্রাগুলো সাধারণত আমাদের পরীক্ষায় এসে থাকে। সো আশা রাখি যারা ক্লাসটা করছো বা করবা, তারা হচ্ছে ক্লাসটা খুবই ভালো লাগবে তোমাদের কাছে। দেখবো যে এটা টাইপ 1 দিয়ে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারতেছি। আমি এখানে ইচ অ্যান্ড এভরিথিং দেখাই দিলাম যে কীভাবে আমাদের প্রবলেমগুলো আসে। ঘনমাত্রা বিষয়ক সমস্যা আমরা দেখে নিলাম, পিপিএম সম্পর্কিত ঘনমাত্রা সম্পর্কিত যে সমস্যাগুলো থাকে সেগুলোও কিন্তু আমরা দেখে নিলাম। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং সবার জন্য গুড উইশ থাকলো যে সবাই ভার্সিটিতে চান্স পাও, পাবলিকে চান্স পাও, কেউ বুয়েটে চান্স পাও, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, যেন তোমাদের পদচারণায় হচ্ছে ক্যাম্পাসগুলো মুখরিত থাকে। ভালো মানুষ হোক, ভালো মানুষ হওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মানুষ আমরা হই না, আমরা হচ্ছে মানুষ হওয়াটা অনেক বড় ব্যাপার। মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কি জানো? মানুষ হয়ে জন্মানোর পর আবার মানুষ হতে হয়। পশু পাখি কিন্তু তাই না, পশু পাখি যেভাবে জন্মায় সেইভাবেই। কিন্তু মানুষ হওয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ হয়ে জন্মানোর পরে আমাদের আবার মানুষ হতে হয়। তো যাই হোক, ভালো থাকো। অনেকক্ষণ আমরা ক্লাস করলাম, দীর্ঘ একটা সময় ক্লাস করলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।